আসসালামু আলাইকুম সবাইকে। সকলকে স্বাগত জানাচ্ছি লার্ন এন্ড গ্রো এর পক্ষ থেকে। আমি নাহিদা হাসান এবং আমার সঙ্গে আছেন আজকে চমৎকার একজন মানুষ, আমাদের সকলের প্রিয় একজন সিনিয়র ভাইয়া এবং বলতে পারেন পরামর্শদাতা, এবং আমরা সব সময় ফলো করার মতন একজন ভালো ব্যক্তিত্ব। তিনি আর অন্য কেউ নন, জাবির মির্জা ভাইয়া, 10 মিনিট স্কুলের ম্যানেজার এবং ফ্রিল্যান্সার গ্রাফিক্স মোশনে আছেন বর্তমানে। এবং তিনি সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় হয়তো আপনারা দেখেন যে ভাইয়া লাইভে এসে খুব চমৎকার করে কথা বলছে। আজকে লার্ন এন্ড গ্রো প্রেজেন্স পজিটিভ এক্সিলেন্সে আমাদের সাথে জাবির মির্জা ভাইয়া আছেন, আর আমরা আড্ডা দিব, গল্প করবো, এবং সেই গল্পে গল্পে আমরা আজকে অনেক কিছু শিখে নিব ভাইয়ার কাছ থেকে। ভাইয়া কেমন আছেন? সালাম আলাইকুম সবাইকে। সবাইকে ১ম এই সালাম দিয়ে শুরু করতে যাচ্ছি। ওয়ালাইকুম আমি আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি অবস্থা? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ বেশ ভালো, এবং এখন আরো বেশি ভালো লাগছে আপনার সাথে সরাসরি কথা বলছি, এবং একটা আপনার বলা হচ্ছে একটা সাক্ষাৎকার নিব আর কি। এবং সাক্ষাৎকার নিতে বেশ ভালো লাগে সবসময়, এবং চমৎকার যদি কোনো মানুষ থাকে আমার সামনে, সেক্ষেত্রে তো আরো অ্যামেজিং হবে বিষয়টা। অবশ্যই, অবশ্যই। আমি আশা করি যে আমাদের আজকের এই লাইভ সেশনটা থেকে ডেফিনিটলি আমরা ২ জনই কোনো না কোনোভাবে উপকৃত হব এবং আমরা ২ জনই হয়তো মানুষদেরকে অন্যান্য নতুন কিছু জিনিস জানাতে পারবো এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা we'll have some fun. অবভিয়াসলি, অবভিয়াসলি আমরা একটু ফানি মোমেন্টস ক্রিয়েট করার চেষ্টা করব। মোস্ট প্রবাবলি আমাদের অডিয়েন্সরা চলে আসবে তার মধ্যেই। ভাইয়া, কেমন যাচ্ছে সময়? ঘরবন্দি সময় কি আসলে ঘরবন্দি হয়ে গিয়েছেন, নাকি ঘরের বাহিরে যাওয়া হয়? আ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমি সবাইকে একটু আগে থেকেই বলে রাখতে চাই, আমার হচ্ছে হালকা একটু জ্বর। আমি এই জ্বরের মাঝখানেও হচ্ছে তোমাদের সাথে এই লাইফটা করার জন্য আমি অনেকক্ষণ ধরেই মানে আগ্রহ নিয়ে বসে আছি যে আচ্ছা ঠিক আছে এই কিছুদিন গ্রেট, আমি জ্বরের মধ্যে এটা আমাদের জ্বরের মধ্যে অনেক থাকাটা বড় আমাদের পাওয়া। জ্বরের মধ্যে হয়তো আক্রান্ত থাকার জন্য আমার অত কাজ করা হয়নি এই কয়েকদিন। সো এর মাঝখানে যে আমি একটা লাইভ সেশন করতে পারছি, সো এটা নিয়েও আমি একটু আগ্রহ ছিল আমার। মোটামুটি আলহামদুলিল্লাহ মার্চ মাসের থেকে যখন এই লকডাউনটা শুরু হয় এরপর থেকে আমার প্রায় কোরবানি ঈদ পর্যন্ত আই থিংক মে জুন মাস পর্যন্ত আমার মোটামুটি সবসময় বাসায় থাকা হয়েছিল। এরপরে কোরবানির ঈদ থেকে আস্তে আস্তে আমার আসলে শুরু হয় যে আচ্ছা বাসা থেকে একটু বের হই, অন্য কোনো একটা কাজ করি। কারণ আসলে কতদিন বাসায় একবারে বসে থাকা যায়। বাট ওই তো আমি সবসময় এটাই চেষ্টা করছি যে ধরো যতটুকু সেফটি বজায় রেখে বের হওয়া যায়, যেমন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, যতটুক মানে এই করোনার মৌসুমে আমাদের নিজেদের সাথে রাখা উচিত যখন আমরা বাইরে যাচ্ছি, সবকিছু মেনটেন করে মোটামুটি আমার এখন বের হওয়া হয়। সো এই আর কি, করোনার মধ্যে বাসায় থাকাও হয়, বাসার থেকে বের হওয়া হয়, কাজেও করা হয়, মানে সবকিছুরই একটা মিক্স অ্যান্ড ম্যাচ। আহ, আপনার কাছে যদি এমনিতে একটা প্রশ্ন রাখি যে আপনার নিজস্ব মতামত কি, যে এই যে ঘরবন্দির সময়টাতে মানুষ অফিস ফ্রম হোম করছে অনেকটা, আহ, ঘর থেকে অফিস করছে, অনেকে ঘর থেকে কাজগুলো সেরে নিচ্ছে, ঘরে বসে আমরা ইউনিভার্সিটি ক্লাস করছি, এক্সাম দিচ্ছি, টিচাররা ঘরে বসে ক্লাস নিচ্ছেন। তো এই অনলাইনে চলে আসার বিষয়টা আপনি কতটুকু পজিটিভলি দেখছেন, বা এই ক্ষেত্রে কি আসলেই সময় সঞ্চয় হয়েছে কিনা? নাকি অনেকে হয়তো সেদিন হচ্ছে আয়মান সাদিক ভাইয়ের একটা আমরা সেশন দেখছিলাম, তো সেখানে সে বলছিল যে যে সময়টা আমরা গাড়িতে বসে কাটাতাম সেই সময়টা হয়তো আমাদের সেফ হয়েছে, এখন এখন আমরা ঘরে বসে কাটাতে পারছি, নতুন কোনো কাজ করতে পারছি। তো আপনার মতামতটা কি এই বিষয়ে? আচ্ছা, ওয়ার্ক ফ্রম হোমের যেই কনসেপ্টটা, এই পার্টিকুলার কনসেপ্টটা কিন্তু তোমাদের যদি একটা মজার ইনফরমেশন দিই, এই কনসেপ্টটা কিন্তু বিদেশের অনেক অনেক বড় বড় অর্গানাইজেশন আগে থেকেও চেষ্টা করেছে। যেমন হচ্ছে গুগল যখন ২০১৪ সালে ওরা এই জিনিসটা চেষ্টা করেছিল যে ডিফারেন্ট ডিফারেন্ট ওদের যে ডিপার্টমেন্টস গুলো আছে, ওই ডিপার্টমেন্টস গুলো কিছু কিছু তোমার ধরো মিটিং, তোমার যেসব কাজ কর্মকাণ্ড হয় ওগুলো সবগুলোকে হচ্ছে তারা বাসা থেকে শুরু করার জন্য প্রক্রিয়াটা করে। এরপরে কিছু ডিপার্টমেন্টস এগুলোর সাথে একদম সহমত হয় এবং ওইভাবেই তাদের ওয়ার্ক ফ্রম হোম থেকেই চালু করা হয়। তো এই ওয়ার্ক ফ্রম হোমটা যে একদম নতুন একটা জিনিস এটাও কিন্তু না। তো এই ওয়ার্ক ফ্রম হোমের কনসেপ্টটা থেকে আমার কাছে যেটা মনে হয় যে দুই দিকে এটার আসলে লাভও আছে আবার ক্ষতিও আছে। কিভাবে আমি তোমাদের জিনিসটা একটু তুলে ধরতে যদি পারি, ধরো আমরা এখন কোনো একটা মিটিং করছি,
যে এখানে আমাদের হয়তো অনেকগুলো ডিসিশন নেওয়া দরকার, আমাদের যেখানে অনেকগুলো মেজর কিছু ডিসিশন আছে। সো এই ডিসিশন গুলো যখন আমরা নেই, আমাদের ওয়ার্ক ফ্রম হোমের মিটিং গুলো যখন হয়, ওই মিটিং গুলো কিন্তু আমাদের নর্মাল মিটিং থেকে আরেকটু বেশি সিভিলাইজড হয়। মানে সিভিলাইজড হতে বোঝাতে যে আমাদের এই মিটিং, ধরো নর্মাল আমরা যখন একটা মিটিং এ বসছি, আমাদের কিন্তু মিটিং এর অনেকগুলো ফর্মালিটিস আছে। যেমন হচ্ছে হয়তো আমরা মিটিং এ যখন যাব, মিটিং এ সবার সাথে আগে একটা পরিচয় পর্ব থাকে, তারপরে মিটিং শেষে সবার সাথে একটা নোট শেয়ারিং পর্ব থাকে। তো এই সব জিনিসগুলাতে আমাদের অনেক কিছুতেই টাইম কমে এসেছে। এবং যেমন এগেন আইমান ভাই যেটা বলেছে যে আমাদের ট্রাভেল টাইম তো অবশ্যই কমেছে। কিন্তু এখানে আবার আরেকটা যেই ঝামেলা বা যেটাকে আমরা একটু ব্যাড বা একটু ছোট সাইডে দেখতে পারি না, সেটা হইতেছে হলো ধরো আমাদের কিছু কিছু ডিসিশন নেওয়ার জন্য কিন্তু আমাদের সামনাসামনি বা মৌখিক আলোচনাটা আরেকটু বেশি গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি। যেখানে আমরা হয়তো যে ডিসিশন গুলো আমরা অনলাইনে হয়তো এক দুইবার কথা বলেই ওই জিনিসটা পার করে দিচ্ছি, ওই জিনিসটা হয়তো আমাদের মৌখিক আলোচনায় আরেকটু বেশি বিস্তারিত ভাবে আলোচনা হতো, বা আরেকটু ওয়াইডলি জিনিসটা সবাই ভেবে দেখতো। সো ওই জিনিসটার ক্ষেত্রেও আছে। কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের অবশ্যই তুমি যদি কিউমুলেটিভলি মানে একদম একাধারে চিন্তা করো যে আমাদের অনেক সময় বাঁচছে, অবশ্যই সময় বাঁচছে। এটা একটা নতুন, যেহেতু মানুষ এই প্রক্রিয়ার সাথে একদম নতুন ভাবে ইন্ট্রোডিউস হচ্ছে, সো এটারও কিছু টাইম লাগবে যখন এটার কিছু সিস্টেম অরিজিনেট করবে বা কোনো নতুন সিস্টেম জেনারেট হবে। এই জিনিসগুলো হতে কিছু টাইম লাগে। সব টিমের ক্ষেত্রেও যেটা অ্যাপ্লিকেবল এরকম না। যেমন আমার টেমমেট স্কুলে যে টিমটা আছে, আমাদের অ্যানিমেশন টিম যেটা, এই টিমের মধ্যে কিন্তু আমাদের ধরো মৌখিক আলোচনাটা, বা আমরা যদি সবাই ফিজিক্যালি প্রেজেন্ট থাকি, তাহলে আমাদের আলোচনাটা আরেকটু বেটার হয়। কারণ হচ্ছে আমাদের প্রতিনিয়ত কোনো জিনিস একটা এঁকে হয়তো দেখাতে হচ্ছে, বা আমাদের কোনো একটা জিনিস লিখে হয়তো দেখাতে কন্টেন্ট হচ্ছে। মেক করা যেটা, সেটা হচ্ছে সরাসরি হ্যাঁ। যদি প্রত্যক্ষ একটা স্পর্শ না থাকে সেই ক্ষেত্রে বোঝাতে অন্যরকম একটা প্রবলেম হয়ে যায় আর কি। এন্ড এখন হয়তো ডেফিনেটলি তোমার জুম বা তোমার গুগল মিটস এগুলা এই সব প্রক্রিয়াগুলো আনতে চেষ্টা করছে। যেমন লাস্ট দিন আমি গুগল মিটস একটা মিটিং করেছিলাম আমাদের অ্যানিমেশন টিমে, যেখানে আমি নিজে হয়তো গুগল মিটসে একে একে দেখিয়েছি। তো প্রসেস গুলা আস্তে আস্তে আসতেছে। ওয়ার্ক ফ্রম হোমের এই মিটিং গুলো হয়তো আস্তে আস্তে আরো একটু বেটার হবে। বাট আপাতত আমার কাছে মনে হয় যে দুইটাই সাইড আছে। একটা হচ্ছে হলো তোমার ভালো দিক, যেখানে হয়তো আমাদের টাইমটা একটু কনজার্ভ হচ্ছে, মিটিং গুলো আরেকটু সিভিলাইজড হচ্ছে, মিটিং গুলো আরেকটু শর্টার হচ্ছে। কিন্তু ওই দিক দিয়েও আমাদের কিছু কিছু ঘাটতি এখন আছে। ওই ঘাটতিগুলো হয়তো পূরণ করতে পারলে এই ওয়ার্ক ফ্রম হোমের জিনিসটা কিন্তু আমরা মানে আমাদের এফিসিয়েন্সিটাকে অনেকটুকুই বাড়িয়ে দিতে পারি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো একদম সেটাই, আমরাও সেই জিনিসটাই ভেবেছি যে আসলে দুই দিকেই বিষয়গুলো থাকে, এবং প্রোডাক্টিভিটি লেভেল বাড়ানোর জন্য অবশ্যই আমাদের কোনো না কোনো জায়গায় আসলে দেখা সাক্ষাৎ করেই কাজগুলো করতে হয়। তো দর্শক যারা যুক্ত হয়ে গিয়েছেন, আবারও সকলকে স্বাগত জানাচ্ছি লার্ন এন্ড গ্রো এর পক্ষ থেকে। আমি নাহিদ হাসান, এবং আমাদের সঙ্গে আছে চমৎকার একজন মানুষ, আমাদের সকলের প্রিয় একজন ভাইয়া, জাবির মির্জা ভাইয়া। এবং তার কাছ থেকে আজকে আমরা অনেক কিছু জেনে নিব, শিখে নিব, এবং চমৎকার মজার গল্পের মাধ্যমে আমরা আজকে লাইভ আড্ডাটি পরিচালনা করব। ভাইয়া, আপনার পরিবার সম্পর্কে যদি একটু জানতে চাই, যে পরিবারে কে কে আছেন এবং কেমন আছেন সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা সবাই মোটামুটি ভালোই আছি। আমার পরিবারে হচ্ছে হলো আমার বাবা-মা এবং আমার একটা বড় ভাই আছে। আমার বড় ভাইয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্সে পড়ালেখা করেছেন, এবং তিনি এখন হচ্ছে টেক্সাসের হিউস্টন ইউনিভার্সিটিতে তার পিএইচডি করছে। ক্যান্সার রিসার্চের উপরে তার পিএইচডিটা প্রাইমারিলি ফোকাসড অন। এই কিছুদিন পরেই তার এই পিএইচডিটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে যাবে। আর এছাড়া আমি আছি, ছোট একজন ছেলে। আমি এখানে পড়ালেখা করতেছি। আমি আপাতত ইউল্যাব ইউনিভার্সিটিতে আছি। মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম ডিপার্টমেন্টে চতুর্থ বর্ষে পড়ালেখা করছি। আর এছাড়া হচ্ছে আসলে আমার একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকা হয়। আমার খালামণি, আমার ছোট ছোট কাজিন গুলো, আমরা সবাই একসাথেই থাকি। সো মোটামুটি বলতে পারো আমার একটা বড় পরিবারও আছে, আবার একটা ছোট পরিবারও বাহ, আছে। তো সব চমৎকার। পরিবারের মাঝখানে আসলে এভাবে থাকা। আর জি ভাইয়া, দারুণ আলহামদুলিল্লাহ দারুণ। সবাই মোটামুটি ভালো আছে। একদমই। ভাইয়ার 10 মিনিট স্কুলের যাত্রা সম্পর্কে যদি একটু প্রশ্ন করি, যে আসলে ঠিক কবে জয়েন করা এবং এখন কি নিয়ে কাজ করছেন সেখানে একটু যদি বলতেন। অবশ্যই, অবশ্যই। 10 মিনিট স্কুলে তোমরা হয়তো সবাই জেনে থাকো 10 মিনিট স্কুল শুরু হয় হচ্ছে 2015 সালে, এবং রাইট। আমার 10 মিনিট স্কুলের সাথে যাত্রাটা শুরু হলো 2016 সালের ডিসেম্বর মাসে। তো আমার যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়, এরপরেই হচ্ছে আমার এক বড় ভাইয়া সাকিব মঞ্জুর জিহান, তিনি হচ্ছেন 10 মিনিট স্কুলে তখনকার হেড অফ মার্কেটিং ছিলেন। তো ওই
ভাইয়ার থ্রুতেই আমার হচ্ছে হলো 10 মিনিট স্কুলের সবার সাথে পরিচয়। এর আগে হয়তো ২-১টা সেশনে এই আয়মান ভাইয়ার ফ্যান হিসাবে, আয়মান ভাইয়ার ভক্ত হিসাবে আয়মান ভাইয়ার সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল। সো ওইখান থেকে আয়মান ভাইয়া তখন আমার নাম মনে রাখছিল। আমার নাম মনে রাখার থেকেও সে সবচেয়ে বড় আমার চেহারা মনে রাখছিল। সো বাহ! আমি হচ্ছে হলো যখন জিহান ভাইয়ার কাছে গেলাম, জিহান ভাইয়া যেহেতু 10 মিনিট স্কুলের সাথে সম্পর্কিত, আমি তখন বললাম যে ভাইয়া আচ্ছা এখন তো যেহেতু আমি ভার্সিটি লাইফে ঢুকেছি, তো আমার কাছে মনে হয় হচ্ছে হয়তো আমি 10 মিনিট স্কুলের সাথে কোনোভাবে যদি কর্মরত হতে পারি তাহলে আমার জন্য খুবই ভালো হয়। তো সেদিন একদিন আমাকে জিহান ভাইয়া বলল যে আচ্ছা ঠিক আছে তুই একদিন অফিসে আয়। আমি তো আচ্ছা ঠিক আছে অফিসে যাব, সবার সাথে হয়তো এত বড় বড় মহান ব্যক্তিদের সাথে দেখা দেখা করবো, সো ঠিক আছে যাই গেলাম। এরপরে দেখলাম যে আমাকে একটা রুমে ঢুকাইলো জিহান ভাইয়া, সাকিব মঞ্জু জিহান। সে ঢুকায় আমাকে দেখলাম ওইখানে ৩ জন আরো বসে আছে, একটা হচ্ছে আমাদের সাকিব বিন রশিদ ভাইয়া, তারপরে মুনজেরিন আপু, আর হচ্ছে হলো শামীম ভাইয়া। তো ৩ জন বসে সাথে জিহান ভাইয়া বসলে আমার সাথে অনেকক্ষণ আলোচনা করলো। তো তখন আমি আসলে এই জিনিসটা বুঝি না, বাট অ্যাপারেন্টলি ওই আলোচনাটা আমার ইন্টারভিউ ছিল। তো ওই আলোচনার মাধ্যমে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করা হলো। আমার কি কি স্কিল পারা হয়, আমি কোন কোন জিনিসে ইন্টারেস্টেড, আমার বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটির ব্যাপারে কিরকম নলেজ আছে, এই স্টুডেন্ট কমিউনিটিকে কিভাবে বেটার করা যায়, বা 10 মিনিট স্কুলটাকে কিভাবে বেটার করা যায়, এইগুলারই আলোচনার সাপেক্ষে হতে হতে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার একটা আলোচনার পরে আমি দেখলাম যে আমাকে বললো মঞ্জিরা আপা আচ্ছা যাবি, তোমার তো খুবই ভালো একটা ইন্টারভিউ হলো, তুমি সানডে থেকে কাজ করতে চলে এসো। আমি তো তখন অবাক, ইন্টারভিউ মানে আমি কি এতক্ষণ ইন্টারভিউ দিচ্ছিলাম? তো এইখান থেকে আসলে আমার যাত্রাটা শুরু। এরপরে প্রায় এখন তো ৪ বছর হয়ে গেল। এখন আমাদের যে প্রোডাকশন টিমটা আছে ওই প্রোডাকশন টিমের ম্যানেজার হিসেবে আছি। আমার আন্ডারে একটা ৪ জনের টিম আছে, অ্যানিমেশন টিম, যেখানে আমরা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলে যত ভিডিও এডিটিং বা যত অ্যানিমেশনে কাজ করা হয় সবগুলো আমার আন্ডারে হয়ে থাকে। আমাদের টিমের মানুষরাই সব এই কাজগুলো করে থাকে এবং আমরা এই কাজগুলোকে কিভাবে আরেকটু বেটার করা যায় বা কিভাবে বাংলাদেশের স্টুডেন্ট কমিউনিটিকে আরেকটু বেটার ইন্টারঅ্যাক্টিভ এডুকেশন লার্নিং এর প্রসেসের থ্রুতে নিয়ে যাওয়া যায়, এটাই আমাদের আসলে প্রচেষ্টা এখন। আর এই তো আশা অনুরূপে হচ্ছে এখান থেকে যতটুকু আমরা অ্যানিমেশনের বিস্তারটা ছড়িয়ে দিতে পারি বাংলাদেশে। তুমি যেহেতু আগে থেকে বলেছো যে আমি ফ্রিল্যান্স মোশন ডিজাইনার, সো ওই জিনিসটাই আসলে এখানেও আমি চেষ্টা করেছি আমার একটু দলে যতটা ভাবে আর একটু কম্বিনেশন আরো ডেভেলপ করা যায় আর কি, একটা ভালো কম্বিনেশন ক্রিয়েট করা যায় সবকিছুর মধ্যে। টেস্ট করা যায় ওইটাই চেষ্টা করেছি। সো এই তো আর কি, এখানেই একটা ৪ বছরের যাত্রা আমার। আর হ্যাঁ, এটা মোটামুটি বলতে পারো যে আমার 10 মিনিট স্কুলের সাথে জি। এই চার এন্ড বছরের। গ্রেট। এন্ড আমাদের অনেক কিছু আসলে শেখার আছে, ফলো করার আছে আপনাদের কাছ থেকে। এই যে স্টুডেন্ট কমিউনিটি নিয়ে কাজ করছেন এবং অ্যাজ হুম এ স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট হুম এমন না যে হচ্ছে প্রফেসর হয়েছে, পিএইচডি করে ওই মানুষগুলো বড় বড় মুরব্বী মানুষরা কাজ করছেন এরকম না। আর সব স্টুডেন্টরা মিলে যে স্টুডেন্ট কমিউনিটি নিয়ে কাজ করছেন এটা আসলে অনেক বেশি গর্ব করে সব জায়গায় বলতে পারি আমরা। এবং আপনার মতন চমৎকার মানুষজন আমাদের সাথে আসে, গল্প করে আড্ডা দেয়, এবং আমাদের এই যে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যারা ছোট ছোট কমিউনিটি আমরা গ্রো করছি, লার্ন এন্ড গ্রো এর মতন আমরা শিক্ষা নিয়ে হুম ছোট ছোট কাজ করছি, যে আমাদের মধ্যে আর একটু আহ সঠিক শিক্ষাটা যাতে যায়, এবং আরো নিজেদের স্কিলস ডেভেলপ করা যায় কিভাবে, এবং আমাদেরকে যে আপনারা এসে একটু পরামর্শ দিচ্ছেন, এগুলো অনেক চমৎকার। ভাইয়ার শৈশব নিয়ে যদি একটু প্রশ্ন করি, যে শৈশবটা কোথায় কেটেছে এবং ঠিক কেমন কেটেছে, যদি কিছু মনে থাকে আসলে এক্স্যাক্টলি শৈশব নিয়ে একটু যদি স্মৃতি শেয়ার করতেন হ্যাঁ, আমাদের সাথে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি কিন্তু নিজেও এখনো যে একবারেই অনেক বড় প্রাপ্তবয়স্ক মানুষ এরকমও না আসলে জিনিসটা। আমিও যেহেতু যেটা বললে যে আমরা সবাই ছাত্ররাই এখানে কাজ করছি, ছাত্ররাই অন্যান্য ছাত্রদেরকে যেভাবে আরেকটু বেটার করতে পারে তাদের নিজের জীবনকে, ওইভাবেই আমরা সবাই ছাত্রই বলতে পারো। আমাদের মেইন ফুল টিম যারা আছে মোস্টলি সবাই এখনো কোনো না কোনো ভাবে পড়ালেখার সাথে সংযুক্ত আছে। তো এক্স্যাক্টলি। শৈশবের কথা যদি বলতে যাই আসলে আমি ঢাকার ধানমন্ডি এলাকাতে বড় হয়েছি। এইখানেই মোটামুটি আমার সারা জীবনই পার করা হয়েছে। আমার দেশের বাড়ি যেটা সেটা হচ্ছে হলো আমার লক্ষ্মীপুরে। সো দেশের বাড়িতে আসলে আমার অত কখনো যাওয়া হয়নি। ২ থেকে ৩ বার যাওয়া হয়েছে, ওটা মাঝে মাঝে যখন আব্বু আম্মু ছোটবেলায় নিয়ে যেত তখন যেতাম। এছাড়া মোস্টলি আমার পড়ালেখা হয়েছে হলো ধানমন্ডিতেই, ধানমন্ডির একটা ইংলিশ ভার্সন স্কুল যেটা হচ্ছে ঢাকা শহরের প্রথম ইংলিশ ভার্সন স্কুল, স্কলার স্কুল এন্ড কলেজ। এবং আমার কলেজের যে পড়াশোনাটা সেটা হচ্ছে বিএফ শাহিন কলেজ তেজগাঁওতে, যেটা আমাদের তোমরা হয়তো জাহাঙ্গীর গেট যদি চিনে থাকো, গ্রেট। জাহাঙ্গীর গেটের পাশে ভাইয়া আমাদের তো ক্যাম্পাস।
একদিক থেকে প্রতিবেশী কলেজে ছিল। আচ্ছা, আচ্ছা। তুমি আদমজী কোথায় ক্যান্টনমেন্ট পড়াশোনা? কলেজে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। আচ্ছা, আমাদের এইচএসসি পরীক্ষা ওইখানে হয়েছিল। তোমাদের ক্যাম্পাসটা অনেক জি, সুন্দর। হ্যাঁ। হ্যাঁ, তোমাদের ক্যাম্পাসটা থ্যাংক আমার ইউ, খুবই থ্যাংক ইউ। পছন্দের একটা ক্যাম্পাস। আচ্ছা, তো স্কুল লাইফের কথা যদি বলতে হয়, আমার স্কুল লাইফ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসলে খুবই ভালো হচ্ছিল। যেখানে আমি আমার আসলে এমন, এমন ভালো, ভালো ফ্রেন্ড সার্কেল পেয়েছি। এমন মানুষের সাথেও আমার যেরকম সিনিয়র যারা ছিল, যে সাকিব মঞ্জু জিহান ভাইয়ের কথা বললাম, সেও কিন্তু স্কলার স্কুল অ্যান্ড কলেজ থেকেই পাশ করা। তো এই মানে আমি এমন একটা সার্কেলেই বড় হয়েছি যে সার্কেলটা সবসময় এরকমই চিন্তাধারা ছিল যে নিজেরা কিভাবে আরেকটু ইমপ্রুভ করতে পারবো, নিজেরা কিভাবে আমাদের কমিউনিটিকে আরেকটু ডেভেলপ করতে পারবো, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম একটা ভাবনা ছিল যে আমাদের কিছু না কিছু একটা করতে হবে। সো সবার মধ্যে এরকম একটা আহ চেষ্টা ছিল যে আমরা কিছু একটা করব, আমরা নিজে থেকে কিছু একটা শিখবো। সো এই একটা কমিউনিটি পার্ট হয়েও আমার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এছাড়া আমার যে শিক্ষকরা ছিলেন তাদের মধ্যেও একটা প্রগ্রেসিভ মেন্টালিটি ছিল যে আচ্ছা ঠিক আছে, তোমরা সবসময় নতুন কিছু একটা করো, নতুন কিছু একটা শিখো। এন্ড শৈশবে মেমোরিজ এর মধ্যে সবচেয়ে মজা বলতে পারো, আমি অনেক ফুটবল খেলতে পছন্দ করতাম। সো বাহ! আমার লাইফে হয়তো বেশিরভাগ সময় যেটা পড়ালেখায় ছিল না বা অন্য কোনো কাজে ছিল না, সেটা সবসময় ফুটবল খেলাতেই যেত। আমাদের ছোটখাটো একটা দুইটা টিম ছিল, ওই টিমে আমরা বেশিরভাগ সময়, তোমরা যদি স্কুলের পরে কোনো একটা সময় আবাহনী মাঠে যেতা, তখন দেখতে যে জাবির মিসবা ওইখানে পড়ে আছে একটা বলের পাশে, ওই বল নিয়ে খেলা করতেছে। বাহ! তো এটাই আসলে স্কুল লাইফের স্কুল লাইফে এছাড়া আমি কিছু মাঝে মাঝে হচ্ছে গেমস খেলতাম। গেমার ছিলাম এক সময়, কিছু কিছু গেম টেম খেলা হতো। আর এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় পার্টিসিপেট করতাম, যেমন হচ্ছে ডিফারেন্ট ন্যাশনাল সায়েন্স ফেস্ট, ডিবেট ফেস্ট, এগুলোতে যখন হতো আমাদের স্কুল থেকে স্টুডেন্ট কমিউনিটি যখন পাঠানো হতো, তখন মোস্টলি ওগুলাতে পার্টিসিপেট করা হয়েছে। এই তো, এটাই আর কি একটা নর্মাল স্টুডেন্টের গ্রেট, লাইফ গ্রেট। যত ভাবে ভাইয়ার হতে পারে সেটা। স্কুল লাইফে যখন এই যে এত কিছু নিয়ে ভাবতেন, আপনাদের যে কমিউনিটি ছিল, আপনাদের যে গ্রুপ ছিল, সবাই আসলে বিষয়গুলো ডিসকাস করতেন কিভাবে কমিউনিটিকে আরেকটু স্ট্রং করা যায়, কিভাবে আরো ডেভেলপ করা যায়, কিভাবে একটা বেটার কমিউনিটি বিল্ড আপ করা যায়, সবকিছু নিয়ে যখন ভাবতেন, ঠিক তখন আপনার স্কুল লাইফে আপনার একদম নিজের এইম ইন লাইফ কি ছিল, যে তখন আসলে ভেবে রেখেছিলেন যে আমি বড় হয়ে এটা হব, এরকম কিছু ছিল কিনা? আমার সর্বপ্রথম জীবনের ইচ্ছা ছিল আমি পাইলট হব। আমার কাছে খুবই ভালো লাগতো যে প্লেন যেহেতু উঠতেছে, প্লেনের সাথে আমিও উড়বো, পাখি যেরকম উড়ে আমার সাথে পাখির এটা উড়াটাও এটা কি একটা বিএফ শাহিন কলেজে গিয়ে গিয়ে প্লেনের প্রতি না, 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 এটা একদম, আগে এটা থেকে? একদম আমার জীবনের প্রথম ইচ্ছা। তো গ্রেট। এরপরে আসলে সেকেন্ডারি যখন আমি স্কুলের থেকে বিএফ শাহিনে, যেটা বলতে পারো অবশ্যই বিএফ শাহিনে যখন ছিলাম তখন হচ্ছে হলো আমার এয়ার ফোর্সে জয়েন করার খুব ইচ্ছা ছিল। আমি এয়ার ফোর্সে পরীক্ষাও দিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি এই যে এই পার্টিকুলার জিনিসটার জন্য আমাকে আসলে নেওয়া হয় নাই। আমাকে আমার সেকেন্ড ফেজের যে ইন্টারভিউটা হয় ওইটার মধ্যে আমাকে বলছিল যে আসলে তুমি তো অলমোস্ট অন্ধ, তোমাকে আসলে নেওয়া যাবে না, তুমি যুদ্ধক্ষেত্রে কিছু দেখতে পারবা না। আমি তো তখন ভীষণ মন খারাপ, তখন ভাবলাম যে আচ্ছা হয়তো যুদ্ধ যদি না দেখতে পারি তাহলে হয়তো আমি পিছনের থেকে যুদ্ধ করবো। কিন্তু বলে যে না বাবা, তোমাকে তো এই চশমার পাওয়ারে দিয়ে হবে না। তো আমার আবার চশমার প্রতি একটা জিনিস হচ্ছে, আমি সেই ক্লাস 8 থেকে চশমা পরি। এটা আমার প্রায় 50 থেকে 60 নাম্বার চশমা, যেটা আমি মানে আমার আবার প্রতিনিয়ত একটা অভ্যাস আছে যে আমি চশমা ভাঙি, আমার চশমা কোনো না কোনো ভাবে ভেঙে যায়। তো ওইটার থেকে আসলে কখনো এয়ার ফোর্স এর ওই স্বপ্নটা আসলে ভেঙে যায়। তো আমার জীবনে এরকমটা ছিল হচ্ছে, আমার এক এক সময় এক একটা জিনিস হইতে মন চাইতো। কোনো সময় আমি শিক্ষক হইতে চাই, কোনো সময় আমি ব্যবসায়ী হইতে চাই, কোনো সময় আমি ইঞ্জিনিয়ার হইতে চাই, সায়েন্টিস্ট হইতে চাই। সো সব সময় একটা না একটা চেতনা ছিল যাচ্ছে এটা করব, নাহলে এটা করব, নাহলে এটা করব, নাহলে এটা করব। কোনো একটা জিনিসে স্থিরতার মাঝখানে রেখে দিয়েছিলাম ওইরকম আসলে না। সবকিছু করতেই ভাল লাগে, এখনো আমার সবকিছুই করতে মানে চেষ্টা করি। সো এই জিনিসগুলোর মাঝখান দিয়ে আসলে আহ মানে বলতে পারো যে বড় হয়ে উঠছি। সো এইখানে আসলে ওই সময় কখনো চিন্তা মাথায় আসতো না যে কিভাবে কোন জিনিসটা করলে হয়তো আমাদের দেশে বা কমিউনিটিকে আরেকটু বেশি সাহায্য করতে পারবো। হয়তো ওই চিন্তাটা তখন বাচ্চা মাথায় হয়তো এত ভালো করে আসতো না। বাট যেটাই করতাম ওইটার মধ্যেই চেষ্টা করতাম যাতে নিজের একদম 100% সম্পূর্ণ যতটুকু দেওয়া যায় সেটুকু দেওয়া। গ্রেট, গ্রেট। এই যে প্রতিনিয়ত একটু একটু চেঞ্জেস এর মধ্য দিয়ে আসলে বেড়ে ওঠা আর কি।
ভাইয়ার কাছে পরবর্তী যে প্রশ্নটা জিজ্ঞেস করবো আর কি, যে বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় অনলাইন এডুকেশনাল যে প্ল্যাটফর্ম, আমাদের সবার প্রিয় হ্যান্ড সবার পছন্দের রবি 10 মিনিট স্কুল, সেই রবি 10 মিনিট স্কুলের টিম ম্যানেজার হিসেবে কাজ করছেন। এই অনুভূতিটা আসলে কেমন কাজ করে? এবং সেই যে 2016-এর ডিসেম্বরে আপনি একটা ছোট আড্ডার মধ্য দিয়েই আসলে আপনার ইন্টারভিউ প্রসিড হয় and আপনি জয়েন করেন, তো সেই জায়গা থেকে আহ, এখন যেই জায়গাতে কাজ করছেন, এই যাত্রাটার অনুভূতিটা কি? এবং নিজেকে যদি বলতেন আর কি সবকিছু মিলিয়ে। অবশ্যই, অবশ্যই। আমার মানে এই ৪ বছরের যেই যাত্রাটা এটা একদম একটা অসাধারণ একটা যাত্রা ছিল। প্রত্যেকটা মুহূর্ত এমন কোনো মুহূর্তই ছিল না যে মুহূর্তে আমি বলতে পারবো যে হয়তো আমার কোনোভাবে খারাপ লেগেছে। কারণ প্রতিনিয়তই 10 মিনিট স্কুলে যেটা ছিল যে আমাদের সবসময় বাংলাদেশের সবচেয়ে টপ যে মাইন্ডস গুলা ঢাকা ভার্সিটির, বুয়েটের বলো বা অন্যান্য যেকোনো বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো, ভালো যেই বড় মানুষগুলো আছে সবসময় ওরাই 10 মিনিট স্কুলে কাজ করেছেন। এবং ওরা সবসময় এরকমই একটা আ সিচুয়েশন বা একটা কমিউনিটি দিয়ে রেখেছিল আমাদের জন্য যেখানে আমরা ওদের থেকে সবসময় শিখতে পেরেছি বা ওদের কাছে আমরা যদি যেতাম কোনো একটা প্রবলেম নিয়ে যে ভাইয়া আমি এই জিনিসটা বুঝতে পারছি না বা ভাইয়া আমার এই জিনিসটা নিয়ে একটু উপদেশ দরকার, ওরা সবসময় মন প্রাণ ঢেলেই আমাদেরকে বলছে যে হ্যাঁ তুমি এটা করতে পারো, তোমার জন্য হয়তো এটা হলে একটু বেটার হতে পারে। সো এই কমিউনিটির মাঝখানে যখন গড়ে ওঠা হয়েছে তখন আমার নিজের মধ্যে আসলে এই জিনিসটা সৃষ্টি হয়ে যায় যে আমি সবাইকে আসলে হেল্প করতে চাই। সবাইকে কোনভাবে জিনিসটা তারা কোনভাবে আরো কোনো ধরো একটা সমস্যা যদি নিয়ে আসে ওই সমস্যাটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি বা কিভাবে তার জীবনটাকে আরেকটু বেটার করে দিতে পারি। তো এই জিনিসটার মধ্যেই যখন গড়ে ওঠা তখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই একটা বিস্তার হয়েছে আমার। তো হ্যাঁ, 10 মিনিট স্কুলের বলতে পারো যে আমাদের সবচেয়ে বিশাল প্রাইড বা বিশাল গর্ব যেটা সেটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের এমপ্লয়ি যে কমিউনিটিটা, এটার মধ্যেই হচ্ছে তোমার বাংলাদেশের সবচেয়ে টপ টপ মাইন্ডস, যেমন তুমি হয়তো শামীম মুনতাজির ভাইকে চিনে থাকতে পারো বা তুমি জি, হয়তো অবভিয়াসলি। মোহাম্মদ সালমান ভাইকে চিনে থাকতে পারো, রাতুল খান ভাইকে চিনে থাকতে পারো। এরা সবাই কিন্তু মানে একদম টপ নচ কোয়ালিটির মানুষ। এদের থেকে আসলে জানার শেষ নেই। মানে একেকজন একেকটা লাইব্রেরি সমান। প্রত্যেকজনের সাথে মানে আমার এখনো মনে আছে আমার সালমান ভাইয়ের সাথে একটা সেশন হয়েছিল। সালমান ভাইয়ার সাথে হচ্ছে আমরা দুপুর আমাদের একটা মজার মজার স্টোরি হয়তো তোমাদেরকে একটু শেয়ার করি। অবভিয়াসলি, তো অবভিয়াসলি। আমাদের হচ্ছে হলো যখন আমরা একটা টেনিস স্কুলে আমাদের 2018 সালের শেষ পর্যন্ত আমাদের যে অফিসটা ছিল কারওয়ান বাজারে, এই অফিসটা কিন্তু খুবই ছোট্ট একটা অফিস ছিল। এই অফিসটায় হচ্ছে অন্যান্য মানুষরা মানে হয়তো এখন আমাদের অফিসটা একটু বড় হয়েছে, আমাদের নতুন একটা অফিস নেওয়া হয়েছে, নতুন 2-3টা অফিস নেওয়া হচ্ছে আসলে। তো তখন যে অফিস ছিল ওটা অনেক ছোট্ট একটা অফিস ছিল, 3-4 রুমের। আমরা সবাই শুক্রবারে ওই অফিসটাতে একটা ছোট্ট আড্ডাখানায় বসে সবাই একসাথে লাঞ্চ করতাম। তো এইরকমই একটা লাঞ্চের মাঝে আমি হচ্ছে সালমান ভাইয়ের কাছে গেলাম যে ভাইয়া আমি হচ্ছে হলো এই একটা টপিক নিয়ে একটু পড়ালেখা করতে চাচ্ছি, তো আপনার এখানে মতামত কি? তো সালমান ভাই আমাকে ওই দিন বসালো। আমি সালমান ভাইয়ের কাছে কোশ্চেনটা এরকম ভাবে করেছিলাম যে ভাইয়া আমাকে কি 10 মিনিট সময় দিতে পারবে? ওই 10টা মিনিট শুরু হয় হচ্ছে হলো আই থিঙ্ক দুপুর 1:30 কি 2টা, না 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 নামাজের পরে ছিল, তো অবশ্যই 2টা ছিল। তো 2টার থেকে শুরু করে আমরা মনে হয় 5টা কি 6টা পর্যন্ত টানা খালি আলোচনাই করে গেছি, যে আমাকে সালমান ভাই একটার পর একটা কথা বলে যাচ্ছে এবং আমি এটা শুনে যাচ্ছি কিন্তু মানে আমার কাছে কোনো সময় মনে হয়নি যে আচ্ছা ভাইয়া হয়তো আমার মানে কোনোভাবে বোরিং কিছু বা কিছু একটা বলতেছে। মানে প্রত্যেকটা কথার মধ্যেই তার এতটুক তথ্য ছিল বা এত ইনফরমেশন ছিল যে সবকিছুই আসলে মানে আমি নিতে চাচ্ছিলাম, এবং পারলে হয়তো এই 4 ঘন্টাটাকে আমি আরো কিছুক্ষণ বাড়াতাম, বাট আসলে ভাইয়াকে ছেড়ে দিতে হইতো আবার। তো এই আর কি মানে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে তুমি যেই কমিউনিটিতে আছো, তোমার আশেপাশে যে মানুষজন আছে, তুমি যেরকম মানুষ হতে চাও বা তুমি যেরকম মানুষ নিজেকে দেখো যে আচ্ছা ঠিক আছে আমি বড় হয়ে এরকম একটা মানুষ হতে চাই, ওই সার্কেলটার মধ্যেই তোমার সবসময় থাকতে হবে এবং ওই সার্কেলে থাকলেই তোমার ডেইলি ইমপ্রুভমেন্ট হবে এবং তুমি প্রতিনিয়ত দেখতে পাবে যে তুমি আরেকটু বেটার একটা মানুষ হচ্ছে। গ্রেট, একদমই একদমই তাই। এবং আমরা সচরাচর এই বিষয়টাই ফলো করার চেষ্টা করি যারা বেড়ে উঠছে এবং আপনাদের কাছ থেকে শিখছে, যে আসলে নিজের আশপাশের কমিউনিটিটা যদি একটু ডেভেলপ রাখা যায়, শিখতে পারি প্রতিনিয়ত, তখন আসলে নিজেও কিন্তু
দিনে দিনে ডেভেলপ, ডে বাই ডে একটু এখানে ডেভেলপ খুবই হওয়া সুন্দর যায়? একটা কোট আছে। এখানে খুবই সুন্দর একটা উক্তি আছে। উক্তিটা হচ্ছে, "ইউ আর দ্য সামেশন অফ 5 ফ্রেন্ডস অ্যারাউন্ড ইউ।" এটার মানে হচ্ছে তোমার আশেপাশে তোমার সবচেয়ে কাছের যে ৫টি বন্ধু আছে, এই ৫টি বন্ধু যেমন, তুমি আসলে তেমনই। তো তোমার এই আশেপাশের মানুষগুলা যদি পজিটিভ হয়, তোমার আশেপাশের মানুষগুলা যদি আ সবসময় নিজেকে ইমপ্রুভ করতে চেষ্টা করে বা নিজেকে ডেভেলপ করতে চেষ্টা করে, এই মানুষের আশেপাশে তুমি যখন থাকবে, তুমি তখন নিজেও দেখবা যে আচ্ছা ঠিক আছে, আমি ডেভেলপ হচ্ছি, আমি নিজেকেও ডেভেলপ করা শিখতেছি। কিন্তু তুমি যদি ধরো এরকম কিছু মানুষের সাথে থাকো যারা হচ্ছে হয়তো আ নিজের ডেভেলপমেন্ট বাদ দিয়ে অন্যান্য বৈশ্বিক জিনিসপাতি নিয়ে কথাবার্তা বলে বা বৈশ্বিক জিনিসপাতি নিয়ে ঘুরে বেড়ায় সবসময়, তাদের আশেপাশে থাকলে আসলে তোমারও মনোভাবটা ঐরকম হয়ে যাবে। কারণ এগেইন দে আর ইওর ফ্রেন্ডস। সো তোমার ফ্রেন্ডস এর সাথে তোমার তাল মিলিয়ে চলতে হলে তোমার অবশ্যই ঐরকম ভাবেই চলতে হবে। সো এটাই আমার কাছে মনে হয় সবাই মাথায় রাখা উচিত যে তোমার কমিউনিটি যেরকম, তুমিও সেরকম ভাবেই আসলে বড় হয়ে উঠবে। একদম, একদমই তাই। ভাইয়া, এই যে আপনি এত ট্যালেন্টেড, গ্রাফিক্স নিয়ে কাজ করছেন অ্যান্ড কন্টেন্ট নিয়ে কাজ করছেন, বর্তমান অনেক সময় বলা যায় বর্তমান বিশ্ব চলছে আসলে কন্টেন্টের উপরে। হুম, একটা মানুষ একটা জিনিস গ্রহণ করবে কি করবে না, তা আসলে কন্টেন্টের উপর জাজ করে সেটা বলা যায়, রাইট? আমি যদি ভুল না হয়ে থাকি আর কি, আমার একদমই জ্ঞান একদম কম, তো এই বিষয় সম্পর্কে আসলে খুব অল্প জানি। তো ভাইয়া, বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনিং জানা কতটা ইম্পর্টেন্ট একজন স্টুডেন্টের জন্য? আচ্ছা, তোমার ১ম যেই কথাটা ওইটা দিয়ে একটু আগে শুরু করতে চাই। আ কনটেন্ট ক্রিয়েশন আই থিংক আমার কাছে মনে হয় যে এই এখন থেকে শুরু হওয়া যে জেনারেশন আছে এটা প্রতিনিয়ত বাড়তে থাকবে। প্রত্যেকটা তুমি যদি কোম্পানি দেখো বা যেকোনো এনজিও দেখো বা যেকোনো নতুন ব্র্যান্ড দেখো, এরা কিন্তু সবাই এখন চেষ্টা করে কোনো না কোনোভাবে কনটেন্ট মার্কেটিংটা করতে। হয়তো সেটা হোক Facebook এ, হয়তো সেটা হোক Instagram এ বা YouTube এ। অনেক ব্র্যান্ডই কোনো না কোনোভাবে চেষ্টা করতেছে তাদের নিজের কনটেন্টটাকে বের করে আনতে, নিজের কনটেন্টটাকে অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। সো এই এক্স্যাক্টলি। জিনিসটা হুম, এই জিনিসটা আসলে কোনোভাবেই থেমে থাকবে না। এই জিনিসটা প্রত্যেকটা ব্র্যান্ডই এখন থেকে নতুন হোক, পুরান হোক, বড় ব্র্যান্ড হোক, ছোট ব্র্যান্ড হোক, সবারই কোনো না কোনোভাবে কনটেন্টটা লাগবে এবং এই কনটেন্টের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গ্রাফিক ডিজাইনিং। সো এই গ্রাফিক ডিজাইনিং এর জিনিসটা নিয়ে যদি আমি কথা বলি, গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটা টুল যেটা তোমার বিজনেসকে অন্য বিজনেস থেকে পার্থক্য কি এবং তোমার বিজনেসটা কিভাবে বেটার বা তোমার বিজনেসটা কিভাবে কমিউনিটিকে আরেকটু বেটার সাপোর্ট দিতে পারবে, এই জিনিসটা বোঝানোর জন্য গ্রাফিক ডিজাইন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল। এবং আমার একটু আগে যে আলোচনাটা করলাম যে আমাদের হচ্ছে যেকোনো ব্র্যান্ডেরই এখন এই গ্রাফিক ডিজাইন জিনিসটা দরকার, এই জিনিসটা প্রতিনিয়ত বাড়তে থাকবে। তোমার গ্রাফিক ডিজাইনের স্কোপ ইজ এন্ডলেস। যেকোনো কোম্পানি, যেকোনো ব্র্যান্ড সবারই এখন গ্রাফিক ডিজাইনের কাজ লাগে। তুমি যদি ইভেন আমরা যদি রাস্তা দিয়ে হেঁটে যাই, ধরো তুমি কোনো একটা স্বপ্ন দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছ বা তুমি কোনো সুপার মলের সামনে দিয়ে, বসুন্ধরার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি কিন্তু দেখবে যে প্রত্যেকটা দোকানের নামের মধ্যেও কিন্তু নামটা ডিজাইন করা। তুমি কিন্তু দেখবা যে কোনো দোকানের পাশের মধ্যে যদি একটা বিলবোর্ড বা সাইনবোর্ড লাগানো থাকে, ওইটাও কিন্তু ডিজাইন করা। এগুলা কিন্তু একদম। সবগুলো কোনো না কোনোভাবে একটা গ্রাফিক ডিজাইনেরই কাজ। তো তোমার এটা বুঝতে হবে যে গ্রাফিক ডিজাইনের মানে পরিসীমাটা অনেক অনেক বিস্তারিত এবং এই অনেক বিস্তৃত। জিনিসটা আসলে কোনোভাবেই কমবে না এবং এটার ইম্পর্টেন্সটা আসলে ইজ ভেরি ভেরি নিডেড। সো গ্রাফিক ডিজাইনে তোমার আমি আরো মজার একটা জিনিস বলতে পারি। আমি সেদিন পড়তেছিলাম বাংলাদেশে প্রায় এখন ৬ থেকে ৭ লাখ ফ্রিল্যান্সার্স আছে। সো এই ফ্রিল্যান্সার হিউজ। কমিউনিটিটা অনেক বড় একটা কমিউনিটি। সো এর মধ্যে হয়তো কিছু শতাংশ আছে যারা হয়তো প্রোগ্রামার বা যারা হয়তো ট্রান্সক্রিপশন এ কাজ করে থাকে। বাট একটা বিশাল বড় চাঙ্ক কিন্তু হচ্ছে গ্রাফিক ডিজাইনিং বা ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্স এগুলাতে কাজ করে থাকে। সো এখানেও তোমার বুঝতে হবে যে বাংলাদেশের জন্য একটা বিশাল বড় একটা ফিল্ডও কিন্তু এখানে তৈরি হচ্ছে। যেখানে হচ্ছে একটা ফ্রিল্যান্সার কমিউনিটি এই গ্রাফিক ডিজাইনের ফিল্ডটাতে কাজ করছে। এছাড়াও তোমার প্রত্যেকটা ব্র্যান্ডই দেখবা এখন হচ্ছে নিজস্ব কোনো একটা এজেন্সির দ্বারা হয়তো গ্রাফিক ডিজাইনে কাজ করে থাকে বা কোনো ফ্রিল্যান্সারের দ্বারা গ্রাফিক ডিজাইনে কাজ করে থাকে। সো এটাই আর কি, গ্রাফিক ডিজাইনের স্কোপ বাংলাদেশে অহরহ। এটা মানে এই এক সেন্টেন্স দিয়ে আমি এই কোয়েশ্চেনের আনসার দিতে পারি যে তোমার গ্রাফিক ডিজাইনের পরিসীমা অনেক বিস্তারিত বাংলাদেশে এখন এবং এটা জি, শেষ এবং হইতেও অনেক অনেক টাইম লাগবে। অনেক টাইম লাগবে, অ্যান্ড এই কারণেই অ্যাজ এ স্টুডেন্ট একজনের উচিত এই যে এত বিশদ একটা বিষয়
এত বিস্তৃত একটা বিষয়, এটা আসলে নিজের আয়ত্তে রাখা, এবং তখন আসলে সে নিজেকে একটু স্কিলফুল বলতে পারবে, এবং বর্তমান প্রজন্মের সাথে যে তাল মিলিয়ে আছে সেটা আসলে বলা যাবে। তো একদমই তাই। থ্যাংক ইউ ভাইয়া, অনেক কিছু আসলে চমৎকার সুন্দর করে আসলে বুঝিয়ে বলছেন, ভালো লাগছে। এবং যারা দর্শকরা আছে অনেকে আসলে কমেন্ট করছেন, কমেন্ট আচ্ছা। বক্সে আসলে সবার কমেন্ট আসলে আমরা নিতেও পারবো না, অনেকে কমেন্ট করছেন। সাইয়েদ জুই আরশি লিখেছেন অ্যামেজিং, আরিয়ান আবিব লিখেছেন ওয়ান্ডারফুল। অনেকেই ভালোবাসা জানাচ্ছেন, অনেকেই ভালোবাসা জানাচ্ছেন, তো সেটা আসলে শেষ করা যাবে না ভাইয়ার প্রতি এই ভালোবাসাগুলো। তো আমরা আসলে কমেন্ট বক্সে পরে যাবো। ভাইয়ার কাছে আমি পরবর্তী প্রশ্ন নিয়ে যাই, যেহেতু আমরা আজকে অল্প সময়ে অনেক কিছু জেনে নিব ভাইয়াদের কাছ থেকে। তো ভাইয়া, যে প্রায়শই লক্ষ্য করা যায় যে অনেক স্কিল ডেভেলপমেন্টের অংশ হিসেবে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন শুরু করলেও শেষ পর্যন্ত ধৈর্য এবং ইচ্ছার বজায় রাখতে পারে না। সেই ক্ষেত্রে তাদের প্রতি আসলে পরামর্শটা কি থাকবে, যে এক্স্যাক্টলি তাদের এই যে প্যাশনেট থাকা বা তাদের ইচ্ছাটা বজায় রাখা, এটা আসলে কিভাবে রাখা যায় আর কি? আহ, একটু হয়তো নেটওয়ার্কের কারণে তিনি বের হয়ে গিয়েছেন, আমরা আবারও পেয়ে গিয়েছি ভাইয়াকে। ভাইয়া চলে এসেছেন আমাদের মাঝে। একটু একটু অপেক্ষা করি। যারা যারা কমেন্ট বক্সে আছেন এবং আমাদের লাইভ দেখছেন, তারা দ্রুত লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন সব জায়গায়, যেন সবাই, যারা গ্রাফিক্স ডিজাইনিং পছন্দ করে এবং যারা গ্রাফিক্স ডিজাইনিং পছন্দ করে না, প্রত্যেকেই যেন আমাদের এই লাইভটি দেখে এবং সঠিক নলেজ নিয়ে উপকৃত হয়। আমরা ভাইয়াকে আবারও পেয়ে গিয়েছি। ভাইয়া। আচ্ছা, আমি খুবই দুঃখিত, আমার ইন্টারনেট কানেকশনটা কোনো একটা কারণে হয়তো একটু টেকনিক্যাল ডিফিকাল্টিতে ছিল। আমরা কি এখনো লাইভে আছি তো? জি, আমরা লাইভে আছি। আচ্ছা, অসাধারণ। তোমার কোয়েশ্চেনটা যদি আমি আরেকবার একটু রিপিট করি, তোমার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে গ্রাফিক ডিজাইনের যেই পড়ালেখাটা আছে বা মানুষ যখন শুরু করে গ্রাফিক ডিজাইনিং, ওইখান থেকে শেষ পর্যায় পর্যন্ত যেতে অনেকজনই ছিটকে পড়ে যায় এবং তারা হয়তো ওই পড়াশোনাটা ঠিক মতন কন্টিনিউ করতে পারে না। তো এই জিনিসটা আসলে এইখানে আহ গ্রাফিক ডিজাইন শিখার জন্য আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি, গ্রাফিক ডিজাইন কিন্তু ইজ অ্যান আর্ট ফর্ম। আমরা ছবি আঁকাকে যেরকম ভাবে একটা আর্ট ফর্ম হিসেবে ধরি, গ্রাফিক ডিজাইনও কিন্তু এরকম একটা আর্ট ফর্ম। সো যখন যেটা হয় যে আমরা হয়তো কোনো একটা সফটওয়্যার যদি শিখতে চাই, লেটস সে আমরা একটা ফটোশপ শিখতে গেলাম বা আমরা ইলাস্ট্রেটর শিখতে গেলাম, সো এই প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে কিন্তু অনেক অনেক কেপাবিলিটিস আছে, যে এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার যেগুলো কথা বললাম। হিউজ। তো এই সফটওয়্যার গুলোর মধ্যে কিন্তু অনেক অনেক টুলস আছে, অনেক অনেক নিয়ম কানুন আছে যেগুলো ফলো করতে এবং হয়। এক একটা প্রত্যেকটা টুলস দিয়ে কিন্তু এক এক রকম বিষয়ের কাজ করা যায়। এক এক রকম বিষয়ের কাজ করা যায় এবং গ্রাফিক ডিজাইনের মধ্যে কিন্তু অনেক অনেক ডিফারেন্ট ফিল্ডস আছে, সো ওগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। তোমার হচ্ছে হলো গ্রাফিক ডিজাইনে যখনই কোনো একটা সফটওয়্যার নিয়ে তুমি কাজ করা শুরু করতেছো, তখন যেটা হয় যে তোমার একসাথে যখন এত কিছু তোমাকে দিয়ে দেওয়া হয়, তোমার কাছে জিনিসটা একটু ওভারলোডেড লাগে, যে আচ্ছা ঠিক আছে, এত কিছু তো শেখা সম্ভব না। তো এটার জন্য আমার পরামর্শ হবে, একদম প্রাইমারি যেই বা প্রাথমিক যেই পরামর্শটা হবে, সেটা হচ্ছে হলো তোমার কাছে যেই আর্টটা বা যেই গ্রাফিক ডিজাইনের স্টাইলটা তোমার কাছে অনেক ভালো লাগে, তুমি ওই স্টাইলটাই আগে শিখতে চেষ্টা করো। ধরো তোমার কাছে ব্যানার বানাতে ভালো লাগে, বা তোমার কাছে টেক্সট বা টাইটেল বা তোমার লেখা নিয়ে কাজ করতে ভালো লাগে। অনেক মানুষ আমি রিসেন্টলি এই কোয়ারেন্টাইনে দেখেছি যে ক্যালিগ্রাফি নিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করছে। ক্যালিগ্রাফি করছে, তো টাইপোগ্রাফি করছে। টাইপোগ্রাফি করছে। তো এই কাজগুলো যদি তোমার কাছে ভালো লাগে, ওই কাজ দিয়ে শুরু করো। সফটওয়্যারটা তুমি নিজে নিজেই আস্তে আস্তে করে শিখে যাবা, এটা এমন কোনো মানুষই তোমাকে আসলে শিখাতে পারবে না। এক এক রাতের মধ্যেই তুমি কখনো কোনো একটা সফটওয়্যার ফুললি শিখে যেতে পারবে না। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে এটা একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা তোমার জন্য ততটুকুই সহজ হবে যত তুমি প্র্যাকটিস করবে। সো এই জিনিসটার জন্য আমার পরামর্শ হবে যে তুমি যে কোনো একটা পার্টিকুলার লাইন ধরো। ধরো তুমি ভেক্টর ড্রয়িং করতে চাও, তুমি মানুষের পোর্ট্রেট গুলোকে ইলাস্ট্রেট করতে চাও, বা তুমি ক্যালিগ্রাফি কাজ করতে চাও, যেটা একটু আগে বললাম। এরকম যে কোনো একটা লাইন ধরো, এই লাইনটা ধরে ওই লাইনটাতে অগ্রসর হও। দরকার হলে তোমার কোনো যদি চেনা বড় ভাইয়া থাকে বা বড় আপু থাকে যারা এই লাইনে কাজ করছে, তাদেরকে একটা নক দিয়ে বলো যে আপু, এই পার্টিকুলার কাজটা আমি শিখতে চাচ্ছি, এখানে আমি কিভাবে আগাবো, বা এই জিনিসটা আমার জন্য কোন ভাবে শিখলে একটু বেটার হবে।
তুমি যদি র্যান্ডমলি ধরো গুগলে বা ইউটিউবে যে সার্চ দাও, তখন হয়তো তোমাকে এত এত জিনিস জানাবে যে এই জিনিসগুলো হয়তো তুমি একসাথ করে তোমার কাছে অনেকটুকু মনে একটু হয়ে যেতে পারে। মেসড আপ হয়ে যাবে আর কি। একটু মেসড আপ হয়ে যাবে। গ্রাফিক ডিজাইনের মেইন সমস্যাটাই হচ্ছে ধরো যেসব কোর্সগুলো অনেক ভালো ওই কোর্সগুলো একটু প্রাইসি। সো বা ওই কোর্সগুলো হয়তো ইংরেজিতে এবং ওটা অনেক কষ্টকর একটা ভাষার মধ্যে বলা। তো এই জিনিসগুলো হয়তো নর্মাল আমরা যারা গ্রাফিক ডিজাইনিং নিয়ে ইন্টারেস্টেড, যারা মাত্র গ্রাফিক ডিজাইন শুরু করছি, তাদের জন্য হয়তো একটু আহ কষ্টকর হবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই জিনিসটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমাদের গ্রাফিক ডিজাইনের উপরেও কিন্তু আমাদের 10 মিনিট স্কুলে বেশ কয়েকটি কোর্স আছে ফ্রিতেই, তোমরা যদি চাও ওই কোর্সগুলো দেখে নিতে পারো। এছাড়াও বাংলাদেশে অনেক ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনের উপরে কন্টেন্ট বানাচ্ছে। এবং আমি নিজেও আসলে একটু যদি থামাই ভাইয়াকে, যে অ্যাজ এ অ্যানিমেশন টিমের ম্যানেজার হিসেবে আপনার কাছে যদি প্রশ্ন করা হয় যে 10 মিনিট স্কুলে যে গ্রাফিক্স ডিজাইনিং এর যে কোর্সটা আছে আমাদের ইউটিউবে দেওয়া আছে and হচ্ছে অ্যাপসেও পাওয়া যাবে, সেইটা কি একদম বেসিক সকল কাজগুলো শেখার জন্য, বা আপনাকে যদি বলি যে ব্যানার পোস্টার বানানোর জন্য, সেই কোর্সটুকু কি পারফেক্ট আর একদম সব শেখা যাবে কিনা? আচ্ছা, গ্রাফিক ডিজাইনে সব শেখা যাওয়াটাও আসলে সব একটা বলতে ওই যে মানে ব্যানার পোস্টার বা বেসিক টুলস এর ব্যবহার গুলো। হ্যাঁ আমি বুঝাচ্ছি। যে কোনো ধরো আমাদের যে কোর্সটা আছে এই কোর্সটা প্রাইমারিলি তোমাকে হচ্ছে যে সফটওয়্যার গুলো আমরা ব্যবহার করি যেমন হচ্ছে ফটোশপ বা ইলাস্ট্রেটর, এই সফটওয়্যার গুলো একদম বেসিক ইউজেজ, যেগুলো হচ্ছে তোমার গ্রাফিক ডিজাইনের যে কোনো কাজেই লাগতে পারে। যেমন ধরো ক্রপ টুল বা টেক্সট টুল বা কিভাবে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে সফটওয়্যারটা ওপেন এবং এন্ড করতে হয়, এই সব বেসিক ধারণাগুলো তোমাকে দিয়ে দিবে যেগুলো গ্রাফিক ডিজাইনের যে কোনো অ্যাসপেক্টেই তোমার আসলে লাগবে। তো এই কোর্সগুলো করার প্রাইমারি এই কোর্সের ইনস্ট্রাক্টর আমাদের সবারই পছন্দের সাদমান সাদিক ভাইয়া। তো ভাইয়া এক্স্যাক্টলি। কোর্সগুলো খুবই ইন্টারেস্টিং ভাবে নিয়ে থাকেন এবং কোর্সগুলোর মধ্যে তিনি এটাই চেষ্টা করেন যে যাতে হচ্ছে মানুষেরা যাতে ইন্টারেস্টটা ধরে রাখতে পারে। সো তোমরা যদি যারা নতুন করে গ্রাফিক ডিজাইন শিখতেছো, আমার কাছে মনে হয় তোমরা এই কোর্সটা করতে পারলে অবশ্যই তোমাদের ইন্টারেস্টটা একটু বাড়বে, যেটা দিয়ে হয়তো তোমরা আরো নিজে আর একটু ঘাটাঘাটি করতে চেষ্টা করবা। এবং ওইখান থেকেই তোমার এই কোর্সের প্রাইমারি কাজ যেটা হচ্ছে তোমাকে মেইনলি বেসিক টুলস গুলো শিখাবে। একদম একদমই ভাইয়া। এবং যে দর্শকরা দেখছেন, আবারও বলছি যে বর্তমান সময় আসলে এই কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে বা কন্টেন্ট রিলেটেড এভরিথিং এর ক্ষেত্রে আপনার গ্রাফিক্স ডিজাইনিং জানা অনেকটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। এবং আমাদের সকলের প্রিয় একটা প্ল্যাটফর্ম 10 মিনিট স্কুলে কিন্তু সাদমান সাদিক ভাইয়ার একটা কোর্স আছে, ছোট্ট বেসিক কোর্স, সেটা আসলে আজকেই শিখে নিন সময় করে, যাতে করে আমরা এবং আপনারা পরবর্তী কাজগুলো বা পদক্ষেপগুলো নেয়ার ক্ষেত্রে ইজি হয়। তো ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ইনফরমেটিভ হচ্ছে লাইফটা, অনেক অনেক কিছু শিখতে পারছে। ভাইয়ের কাছে পরবর্তী কোশ্চেন যে 21 শতকে টিকে থাকার জন্য, অর্থাৎ 2021-এ আমরা চলে যাব কয়েকদিন পরে, বা হচ্ছে 2020 শেষ হতে যাচ্ছে, নতুন বছরে আমরা পদার্পণ করব, এই সময়টাতে ভাইয়া কি কি স্কিল অর্জন করা একদমই দরকার, যেটা আসলে না হলেই নয়, এবং আপনি নিজে কি কি স্কিলস নিয়ে কাজ করেছেন এই পর্যন্ত যদি একটু বলতেন। আচ্ছা হ্যাঁ। সো 2021-এ যখন আমরা পা দিচ্ছি আমাদের কিন্তু দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আমাদের প্রতিনিয়তই ইন্টারনেটটা আরেকটু ডেভেলপ হচ্ছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এখন কোয়ারেন্টিনের ভিতরে আছি এখনো। সো এই কোয়ারেন্টিন এবং এই 2021 শতক, আমরা 21 শতকে যেটা পা দিচ্ছি সেটার দুইটা জিনিস যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু প্রতিনিয়ত এই স্কিলস গুলো চেঞ্জ হচ্ছে। যে এক এক সময় এক এক ধরনের নতুন স্কিল আসছে, আমাদের নতুন কোন একটা প্ল্যাটফর্ম হয়তো শিখতে হচ্ছে। সো এর মাঝখানে আমি যেটা সবসময় মানুষকে বলে থাকি যে দুই তিনটা জিনিস যেটা তোমার অবশ্যই মাথায় রাখা উচিত যে কোনো চাকরি ক্ষেত্রেই যদি তুমি শিখতে চাও বা কোনো কিছু করতে চাও, যে স্কিল গুলো তোমার ক্যাপিটালাইজ করা উচিত। এটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে তোমার ডেটা অ্যানালিটিক্স স্কিলস, যেটা হচ্ছে তোমার ডেটা বা বিগ ডেটা ব্যবহার করে কিভাবে কোনো একটা সলিডিফাইড ডিসিশন তুমি নিবা। এই একটা স্কিল বা যে কোনো ফিউচার জেনারেশনে যে কোনো কোম্পানির জন্য এখন থেকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তোমার দেশের বাইরে বা দেশের ভিতরে যত যত বড় সংগঠন আছে সবাই এখন এই স্কিলটা নিয়েই
খুবই খুঁজতেছে এই স্কিল যাদের আছে এই মানুষদেরকে খুঁজতেছে। সো তোমার বাংলাদেশে অপরচুনিটিজও যদি তোমার না ধরো এটা যদি পছন্দ না হয়, তুমি বিদেশের মধ্যে এরকম একটা বিশাল বড় একটা ফিল্ড পাবা। এছাড়া আরেকটা বড় স্কিল যেটা আমার কাছে পার্সোনালি মনে হয় সবারই ডেভেলপ করা উচিত, এটা হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন। এফেক্টিভ কমিউনিকেশন হচ্ছে কিভাবে ধরো তুমি ঠিক মতন কথাবার্তা বলবে বা ঠিক মতন তোমার নিজেকে প্রদর্শন করবে। এই জিনিসগুলো হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশনের মধ্যে পড়ে, এবং এটা তোমার যে কোনো কোম্পানিতেই কাজ করতে আসলে লাগবে। তুমি সিএসসি স্টুডেন্ট হও, তুমি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হও, তোমার কোনো না কোনো এক সময় তোমার কথা বলাটা লাগবেই, তোমার সব নিজেকে জায়গায় প্রেজেন্ট সব করাটা জায়গায় আর কি, লাগবে। মানে আমরা এটা একটা একদম সার্বজনীন স্কিলস বলতে পারি আর কি। একটা সার্বজনীন স্কিল, হ্যাঁ। সো এই স্কিলটা আমার কাছে মনে হয় সবার জন্যই ডেভেলপ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি আমাদের আয়মান ভাইয়ের কন্টেন্ট গুলো দেখে থাকো, আয়মান ভাইয়ের কন্টেন্টের প্রতি 5টা কন্টেন্টের মধ্যে কিন্তু এরকম একটা কন্টেন্ট থাকেই, সে শেখায় যে কিভাবে আর একটু এফেক্টিভলি কমিউনিকেট করা যায়। সো এই এফেক্টিভ কমিউনিকেশনটা কিন্তু আয়মান ভাই আমাদের ইভেন্ট টিমের মধ্যে সবসময় ছড়ায় ছিটাই দিতে চেষ্টা করে। সো আরেকটা জিনিস আমি যেটা বলবো, ধরো তোমরা যদি একদম সফটওয়্যার স্কিলস এর ব্যাপারে জানতে চাও, যে সফটওয়্যার স্কিলস হয়তো তোমাদের জন্য ভালো হবে, সেই রকম সফটওয়্যার স্কিলস হতে পারে হচ্ছে মাইক্রোসফট এক্সেল আর হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই দুইটা যদি তোমরা শিখে নিতে পারো তাহলে তোমাদের যে কোনো কর্মক্ষেত্রে আসলে কাজে দিবে। পাওয়ার পয়েন্ট হচ্ছে তোমার কোনো একটা প্রেজেন্টেশন যদি দিতে যাও, যেমন কোনো প্রফেশনাল স্পেসে যদি তুমি দাঁড়াও, তোমার নতুন কোনো একটা আইডিয়া, নতুন কোনো একটা প্রজেক্ট সবকিছুই প্রেজেন্ট করার জন্য তোমাকে আগে একটা প্রেজেন্টেশন বা স্লাইড বানিয়ে নিয়ে যেতে হয়। প্রেজেন্টেশন। তো এটার ভিতরে যদি তুমি একটু পাওয়ার পয়েন্ট স্কিলটা মাস্টার করে নিতে পারো তাহলে তোমাদের জন্য খুবই ভালো হবে। পাওয়ার পয়েন্টের কিন্তু অনেক বড় একটা পার্টও হচ্ছে গ্রাফিক ডিজাইনিং, সো এর মাঝখানে আসলে ওইটাও বলে নিলাম। আর এছাড়া মাইক্রোসফট এক্সেল হচ্ছে তোমার যে কোনো কোম্পানিরই যত ধরনের ডাটা বা যত ধরনের ইনফরমেশন সবকিছু কিভাবে গুছিয়ে রাখা যায়, একটা সুন্দর অর্গানাইজড ভাবে কিভাবে অন্যান্য তথ্যগুলো বের করে আনা যায়, এইটা সবকিছু গুছিয়ে রাখার জন্য মাইক্রোসফট এক্সেল একটা খুবই গুরুত্বপূর্ণ স্কিল। সো এই 4টা জিনিস আমার কাছে মনে হয় যে কোনো স্টুডেন্টই যদি নিজের থেকে শিখে নিতে পারে। একটা হচ্ছে প্রথমটা ডাটা অ্যানালিটিক্স, এরপরে হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন, আর বেসিক স্কিলস এর মধ্যে সফটওয়্যার স্কিলস যেটা ওইটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এই 4টা জিনিস যদি তোমরা শিখে নিতে পারো তাহলে তোমাদের জন্য ইনশাল্লাহ যে কোনো কাজের ক্ষেত্রেই তোমাদের এটা সাহায্য দিবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ভাইয়া, অ্যাডোব ইলাস্ট্রেটর শেখার জন্য কি আগে অ্যাডোব ফটোশপের কাজ জানতে হবে? না, এরকম একদমই কোনো কারণ নেই। অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটরের মধ্যে একদম প্রাথমিক লেভেলের যেই পার্থক্যটা আছে এটা হচ্ছে, ধরো অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে কম্পিউটার জেনারেটেড গ্রাফিক্স, যেটা হচ্ছে তোমার ধরো কম্পিউটার দ্বারা ক্রিয়েটেড এরকম কোন একটা গ্রাফিক্স নিয়ে কাজ করা হয়। আর তোমার ফটোশপে হচ্ছে আমরা যে র ইমেজ নিয়ে কাজ করি, ওই র ইমেজ দিয়ে প্রাইমারিলি কাজ করা হয়। এখানে আরো একটা বিস্তারিত আলোচনা আছে, আমি ওইটার ভিতরে না ঢুকলাম, কিন্তু প্রাইমারিলি ফটোজের কাজ করি আমরা ফটোশপে, ইলাস্ট্রেটরে হচ্ছে আমরা গ্রাফিক্স এর কাজ করি, কিন্তু আবার দুটোটার মধ্যেই দুটোটারই কাজ করা যায়। সো তোমার কোন সফটওয়্যারই ধরো, যেমন হচ্ছে আমার নিজের পার্সোনালি ফটোশপে দক্ষতাটা একটু কম তুলনামূলকভাবে যখন আমি ইলাস্ট্রেটর ব্যবহার করতেছি। সো এরকম কোনো বাধা বিপত্তি নাই যে তোমার ইলাস্ট্রেটর জানার জন্য তোমার ফটোশপ শিখা লাগবে, ফটোশপ শেখার জন্য ইলাস্ট্রেটর জানা বুঝতে লাগবে, পেরেছি। এরকম কোনো বাধা নাই। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়ের কাছে যে একটা কমেন্ট থেকে একটা প্রশ্ন আমরা নিব। প্রশ্নটা হচ্ছে যে আহ, ভাইয়া, ভিএফএক্স এর কাজ কিভাবে শুরু করলে ভালো হবে? নাহিম হোসেন সোহান লিখেছেন। আচ্ছা, নাহিম হোসেন সোহান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তোমার কোয়েশ্চেনটা খুবই ভালো একটা কোয়েশ্চেন। ভিএফএক্স এর যে ইন্ডাস্ট্রিটা আছে এটার মধ্যে কিন্তু বাংলাদেশ এখন খুবই ভালো করতেছে। তোমার হলিউডের অনেকগুলা অ্যানিমেশন হাউসে, অনেকগুলা মুভির প্রোডাকশন হাউসে কিন্তু এখন ভিএফএক্স এর কাজের মধ্যে বাংলাদেশের অনেক অনেক নাগরিকই যুক্ত আছেন। এবং তারা হচ্ছে সবাই কয়েকজন মানুষ আছে হয়তো হলিউডে যেই কাজ করতেছে, আবার কয়েকজন মানুষ আছে বাংলাদেশে বসেই কাজ করতেছে। সো এই ভিএফএক্স এর ইন্ডাস্ট্রিটা প্রতিনিয়ত অনেক বড় করে গ্রো হচ্ছে, এবং হচ্ছে এই ইন্ডাস্ট্রিটার এক্সপোজারও অনেক বড়। সো এইখানে ভিএফএক্স এর কাজ যখন তুমি শুরু করবে, আই উড সাজেস্ট তুমি কিছু পার্সোনালিটিকে ফলো করতে পারো, যেমন হচ্ছে অ্যান্ড্রিউ ক্রেমার বলে একজন আছেন, ভিএফএক্স কো পাইলটের তিনি উদ্যোক্তা। তার তার কন্টেন্ট গুলো তুমি ফলো করতে পারো। তার নিজস্ব কিছু ইউটিউবে টিউটোরিয়াল সিরিজ আছে, তার কিছু পেইড কোর্সেস আছে স্কিল শেয়ারে। এছাড়া হচ্ছে তুমি যদি স্কুল অফ মোশন নামে একটি প্রতিষ্ঠান আছে, ওরাও ভিএফএক্স এর কোর্সে কিছু দিয়ে থাকে। এছাড়া যদি তুমি পার্সোনালিও শিখতে চাও, আমার কাছে মনে হয় তুমি ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবে। রাইট আর রাইট।
এইভাবে আগালে আমার কাছে মনে হয় তোমার জন্য ভালো হবে। জি। থ্যাংক ইউ ভাইয়া। ভাই, করোনাকালীন এই সময়টা স্কিলস ডেভেলপ করার জন্য কতটা উপযুক্ত বলে আপনি মনে করেন? ও আমার কাছে তো মনে হয় মানে এই করোনাটা আমাদের সবার জন্য আসলে যারা স্কিলস ডেভেলপ করতে যাচ্ছে এটা একটা ব্লেসিং। ধরো আমরা যারা ছাত্ররা এখনো আছে আমাদের কিন্তু অনেক বড় একটা সময় চলে যেত হচ্ছে আমাদের স্কুলে যাতায়াতে, বা হচ্ছে আমাদের স্কুলের যে ফাংশনালিটি গুলো আছে ওগুলোর মধ্যে আমাদের হয়তো অনেকগুলো সময় চলে যেত। সো এই সময়টা যখন আমরা বাসায় বসে আছি আমাদের কিন্তু অনেকটুক সময় এখানে সেভ হচ্ছে। সো এই সময়টাকে আমরা ব্যয় করতে পারি আমাদের কোনো না কোনো একটা স্কিলস ডেভেলপ করার জন্য। সো আই অনেস্টলি বিলিভ যে করোনা হয়তো আমাদের জন্য একটা মানে ব্লেসিং ইন ডিসগাইজ যেটাকে বলে, একটা আশীর্বাদ যেটা হয়তো লুকিয়ে আমরা লুকায় আছে আমরা এটার জন্য ধরতে পারতেছি না। বাট স্কিলস ডেভেলপ করার জন্য আমার কাছে মনে হয় এই করোনা মৌসুমটা খুবই ভালো। আমি নিজেও পার্সোনালি এই পুরা কোয়ারেন্টিনে প্রায় আই থিঙ্ক 30টার মতন নিজে পার্সোনালি কোর্স করেছি। এছাড়া মানে ভিডিও টিউটোরিয়াল তো হিউজ। অনেকগুলো দেখা হয়েছে। হিউজ থিং। জি, অবভিয়াসলি অবভিয়াসলি। এবং আমাদের সবার উচিত আসলে এই সময়টাকে আরো বেশি প্রোডাক্টিভ করে তোলা। ভাই, আপনি নিজেও একটা, আমরা একদমই লাইভের শেষে চলে এসেছি, আপনি নিজেও একটা শিক্ষামূলক প্ল্যাটফর্মের সাথে জড়িত, যেটা আসলে বাংলাদেশের একটা বিগ কমিউনিটি নিয়ে কাজ করছে। এবং এই যে আমাদের ছোট্ট উদ্যোগ লার্ন এন্ড গ্রো, আমরাও আসলে একটু শিক্ষা নিয়ে কাজ করার চেষ্টা করছি, যাতে নিজেদের স্কিলস যাতে নিজেরা মিলেই ডেভেলপ করা যায়, আর নিজেরাই আসলে আরো কিভাবে মানুষদেরকে আরেকটু সচেতন করা যায় সবকিছু নিয়ে আসলে আমরা কাজ করছি। তো আমাদের কাজগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, এবং আমাদের জন্য যদি কোনো উপদেশ দিতেন আপনি? অবশ্যই, অবশ্যই। আমার যখন তোমাদের ফাউন্ডারের সাথে কথা হচ্ছিল, ইমাম নাম। আ ইমামের সাথে যখন আমার কথা হচ্ছিল, আমি ওর সাথে ১ম আমাকে যখন বলল যে, "ভাইয়া আমি আপনাকে একটা লাইভে চাচ্ছি।" আমার ওই লাইভের কোয়েশ্চেনটার পরে কিন্তু আমার ১ম কোয়েশ্চেনই ছিল তোমাদের অর্গানাইজেশনটা কি করছে এবং কতদিন ধরে করছে এবং তোমাদের ফিউচার প্ল্যানটা কি? সো ও যখন আমাকে উত্তরগুলা দিল যে, "ভাইয়া আমরা এরকম একটা কমিউনিটি গ্রো করতেছি যে এখানে হয়তো আমরা বাংলাদেশের যতগুলো স্টুডেন্ট আছে ওদেরকে নতুন 21st জেনারেশন এর স্কিলস গুলা দিয়ে আমরা ওদেরকে শেখাতে চেষ্টা করব।" সো আমি তখনই ওকে অনেক বাহবা জানাই যে তোমরা এই কাজটা করছো এবং এই কাজটা মানুষের জন্য খুবই অসাধারণ একটা কাজ। সো এগেইন আমি তোমাদের লাইভেও এই জিনিসটা বলতেছি, লার্ন এন্ড গ্রো তে আমার অনেক অনেক অ্যাপ্রিসিয়েশন যে ইউ গাইজ আর ডুইং অ্যান ওয়ান্ডারফুল জব এন্ড তোমরা অবশ্যই এটা হুম। চালিয়ে যাবে। যদি কোনো উপদেশ দিতে হয় আমার কাছে মনে হয় যে তোমরা এরকম এই লাইভ গুলো আরেকটু প্রতিনিয়ত করতে চেষ্টা করো, যে এতে হয়তো তোমাদের কমিউনিটিটা আরেকটু বেটার গ্রো করবে। তোমাদের বিভিন্ন ইউথ যে সোসাইটি গুলো আছে ওরা তোমার কমিউনিটি গুলো তোমার সাথে কানেক্টেড হতে পারবে। এছাড়া হচ্ছে চেষ্টা করবে যারা হয়তো সাকসেসফুল ওদের সাথে হচ্ছে যারা চেষ্টা করছে বা যারা নিজেদের মধ্যে থেকে কোনো না কোনো একটা নতুন স্টার্টআপ বা কোনো না কোনো একটা নতুন কাজ করে যাচ্ছে ওদেরকে অবশ্যই তোমাদের প্ল্যাটফর্মে আনো, তোমাদের প্ল্যাটফর্মে এদের সাথে নিয়ে কথা বলো, ওদের যাত্রার ব্যাপারে শুনো, ওরা কিভাবে আগাচ্ছে। অন্য মানুষের যাতে ইটস নট অলওয়েজ অ্যাবাউট দ্য সাকসেস। যদি আমরা সব মানুষকে সবসময় ওদের সাকসেস নিয়ে কথা বলতে দিই, যারা কিন্তু ফেইলিয়ার্স ওদের থেকেও অনেক কিছু শেখার আছে। সো অনেক কিছু। এই জিনিসগুলা মাথায় রেখে অবশ্যই তোমরা ইনশাল্লাহ অনেক ভালো করবে। সো এটাই আসলে আমার তোমাদের থেকে চাওয়া। এবং আমার কাছে মনে হয় তোমরা যেটা করতেছো, তোমাদের যেভাবে তোমাদের প্ল্যাটফর্মটা গ্রো করাচ্ছ, তোমরা যেভাবে স্টুডেন্ট কমিউনিটিকে ইমপ্রুভ করতে চেষ্টা করতেছো, এটা খুবই মহান একটা কাজ। এবং প্লিজ ফ্রম মাই এন্ড ডু ইউর বেস্ট এবং এটাকে চালিয়ে যাও যত দূর নিয়ে যাওয়া সম্ভব। অনেক অনেক ধন্যবাদ ভাইয়াকে, এবং এই যে একটু ব্যস্ততার মধ্য থেকেও আমাদেরকে সময় দিয়েছেন, এবং একটু অসুস্থতার মধ্যে থেকেও আসলে আমরা অনেকক্ষণ গল্প করেছি। ভাই আমাদেরকে সময় দিয়েছেন, কথা বলেছেন, অনেক ইনফরমেটিভ ছিল আজকে লাইফটা, অনেক বেশি মজার ছিল, অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। এবং যে বিষয়গুলো ভাইয়া বলেছেন সেগুলো আসলে দর্শকদের আবারও বলবো যে একটু যদি যারা গ্রাফিক্স নিয়ে কাজ করছেন, কন্টেন্ট নিয়ে কাজ করছেন, তারা যদি ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে হয়তো আরো একটু দ্রুত ডেভেলপ করতে পারবেন, সঠিক ওয়েতে আসলে লাগাতে পারবেন। তো ভাইয়া আবারও লার্ন এন্ড গ্রো এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি লার্ন এন্ড গ্রো এর সাথে আপনি সবসময় থাকবেন এবং আমাদেরকে অবশ্যই, সবসময় উপদেশ দিয়ে যাবেন, এবং আমরা আপনার কাছে সবসময় শেখার একটা জায়গা পাবো।
অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড আশা করছি আমরা ফিউচারে ডেফিনিটলি এরকম আরো কয়েকটা সেশন হয়তো করতে পারবো যেখানে আমরা এরকম গ্রাফিক ডিজাইন বা যেকোনো 21st সেঞ্চুরি স্কিলস নিয়ে আমরা আরো আলাপ আলোচনা করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আর আমার তোমার সাথে এই আড্ডাটা দিতে পেরে আমার নিজেরও খুবই ভালো লাগছে। আমার যে এই জ্বরের কথাটা বলেছিলাম আমার কাছে মনে হয় জ্বরটা একটু কমে গেছে। থ্যাংক ইউ। দ্যাটস মাই থ্যাংক ইউ প্লেজার, সো মাচ। দ্যাটস মাই বিগ প্লেজার। আমার খুবই মজা লেগেছে এবং আই হ্যাড আ লট অফ ফান। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, গ্রেটফুল টু ইউ। আল্লাহ হাফেজ।